আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এবং অসমতা নিয়ে ক্লাস নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এই যে বাস্তব সংখ্যা এবং অসমতা অধ্যায়ে কিছু প্রবলেম সলভ করব। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আজকে আমাদের প্রথম যে ম্যাথ, মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান 1/10 হলে দেখাও যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দ্যান 21/100। এটা হলে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান 1/10 হলে দেখাও যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দ্যান 21/100। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বৈশিষ্ট্যগুলো শিখেছি, অসমতার সমাধানের যে নিয়ম শিখেছি, তারই আলোকে কিভাবে আমরা এই প্রবলেমটাকে প্রমাণ করি। দেখো আমাদের যে দেয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান 1/10, এটা আমাদের দেয়া আছে। দেখো, তা আমরা অসমতার যে সমাধান শিখেছি, যদি মডুলাস থাকে, এখানে লেস দ্যান থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/10 মাইনাস 1/10 লেস দ্যান এক্স মাইনাস ওয়ান লেস দ্যান হচ্ছে 1/10। এখানে আমার এক্স মাইনাস ওয়ান আছে, দেন এটাকে আমরা কি করতে পারবো? একটা 1 যোগ করতে পারবো। তাহলে আমার এখানে আসছে 9/10 লেস দ্যান এক্স লেস দ্যান 11/10। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের প্রমাণে যেটা আছে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আমার এক্স স্কোয়ার আছে। প্রমাণের দিকে একটু লক্ষ্য রেখে আমরা প্রমাণটা করব। তাহলে আমরা বর্গ করি। বর্গ করলে আমার এখানে কি আসছে? 81/100 এক্স স্কোয়ার 121/100। আমরা কি করলাম? বর্গ করলাম। ওকে, এবার এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা এই যে ওয়ানটা বিয়োগ করি, প্রত্যেকটা থেকে একটা ওয়ান বিয়োগ করি। 81/100 মাইনাস ওয়ান লেস দ্যান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 121/100 মাইনাস ওয়ান। এবার এটাকে আমরা আবার লসাগু করি। দেখো, তাহলে আমার এখানে 100 মাইনাস 19 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 21/100। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো আমাদের প্রমাণটিতে কি আছে? মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দ্যান 21/100। তাহলে এখানে যদি আমাদের মাইনাস 21/100 আর প্লাস 21/100 এর দিকে থাকতো, জাস্ট এই জায়গাটা যদি মাইনাস 21/100 থাকে, তাহলেই কিন্তু এই লাইন থেকে আমরা সরাসরি লাইনটা লিখে দিতে পারতাম। তাহলে সেই প্রমাণটা মিলানোর জন্য দেখো আমরা এভাবে লিখতে পারি, মাইনাস 21/100 লেস দ্যান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দ্যান 21/100। এটা আমি কেন লিখতে পারলাম? দেখো, যেহেতু মাইনাস 21/100 লেস দ্যান হচ্ছে মাইনাস 19/100। তাহলে আমার যদি এটা কিন্তু বড়, হ্যাঁ, এটা হচ্ছে এটার চেয়ে বড়, তাহলে এই বড়টার চেয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বড়, তাহলে এটার চেয়ে তো আরও বড় হবে, তাই না? এই কারণে আমরা এটা লিখতে পারলাম। দ্যাট ইমপ্লাইজ, এবার দেখো এদিকে মাইনাস এদিকে প্লাস, আমরা যে অসমতায় শিখেছি যে পরম মান চিহ্ন দিয়ে প্রকাশ, সেখানে এটাকে আমরা পরম মান দিয়ে লিখতে পারি। মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দ্যান 21/100। তাহলে দেখো যে কন্ডিশনটা আমাদের দেয়া ছিল,
তার আলোকে আমরা এই প্রমাণটা করে ফেলতে পারলাম যে মডুলাস অফ এক্স স্কয়ার মাইনাস 1 লেস দ্যান 21/100। ওকে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কন্ডিশন দিয়ে আমরা কিভাবে, এরকম অনেক প্রমাণ আছে এবং এই প্রমাণগুলো কিন্তু তোমাদের ক্রিয়েটিভ প্রশ্নে 4 মার্কে এসে থাকে এবং এই পার্টে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবারে আমরা দেখো এই নিয়মেরই আরেকটা ম্যাথ দেখি। জাস্ট এভাবে দেয়া আছে, দেখো একটা প্রশ্ন, f of x is equal ax plus by plus c এবং f of x minus 1 মডুলাস লেস দ্যান হচ্ছে 1/11। যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করো যে f of x এর হোল স্কয়ার মাইনাস 1 এর মডুলাস লেস দ্যান হচ্ছে 23/121। এখানে এ বি সি এর মানটা দেয়া আছে, যেখানে এ ইজ ইকুয়াল হচ্ছে 1, বি এর মান আর সি এর মান সমান, সেটা হচ্ছে 0। তো শিক্ষার্থীরা প্রশ্নটা একটু দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এবং মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 1 লেস দ্যান হচ্ছে 1/11। যদি এটা হয় এই কন্ডিশনের আলোকে আমাদের দেখাতে হবে মডুলাস অফ এফ অফ এক্স স্কয়ার মাইনাস 1 লেস দ্যান 23/121। এখানে এ বি সি এর মানটা দেওয়া আছে, এ এর মান হচ্ছে 1, বি এবং সি তার মান হচ্ছে 0। তো শিক্ষার্থীরা এবার দেখো আমরা এই প্রমাণটা কিভাবে করতে পারি। এফ অফ এক্স ইকুয়াল টু তাহলে কত হয় আমার, এ এর মান যেহেতু 1 তাহলে 1 ইন্টু এক্স, বি এর মান 0, 0 ইন্টু ওয়াই, সি এর মান হচ্ছে 0। দেন এফ অফ এক্স ইজ ইকুয়াল কিন্তু এক্স। তাহলে আমাদের কি কন্ডিশনটা তাহলে কি হয়, কি দেয়া আছে দেখো, এফ অফ এক্স মাইনাস 1 লেস দ্যান 1/11। তাহলে আমরা এফ অফ এক্স আসলে পরিবর্তিত হয়ে কত পেলাম, এক্স মাইনাস 1 লেস দ্যান 1/11। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস 1/11 লেস দ্যান এক্স মাইনাস 1 লেস দ্যান হচ্ছে 1/11। ওকে, এখানে আছে মাইনাস 1, তাহলে আমরা এটা কি করতে পারবো, এখানে প্লাস 1 করতে পারবো। এই যে দেখো, প্লাস 1 করলে আমার ওই মাইনাস 1টা বাদ হয়ে যাচ্ছে, প্লাস 1। দেখো এবার এখানে আমি এটা যদি আমি সরল করি তাহলে 11 মাইনাস 1 10/11 লেস দ্যান এক্স লেস দ্যান 12/11। ওকে, এবারে দেখো আমাদের প্রমাণটাই কিন্তু এফ অফ এক্স হোল স্কয়ার আছে। এফ অফ এক্স হোল স্কয়ার বললে কি হবে, দেখো তুমি একটু খেয়াল রাখো, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে এফ অফ এক্স স্কয়ার, এফ অফ এক্স স্কয়ার আসবে কি এক্স স্কয়ার, তাই না? এই কারণে আমরা এটাকে বর্গ করি, 121 এক্স স্কয়ার 144/121 আমরা কি করলাম, বর্গ করলাম। এবারে আমার মাইনাস 1 আছে আগের ম্যাথটার মতোই, তাহলে এটাকে আমরা আবার মাইনাস 1 দিয়ে লিখতে পারি। তার মানে এখানে কত আসছে দেখো,
minus 21 by 121 less than x square minus 1 less than 23 by 121। প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো আগের ম্যাথটির মতোই প্রমাণটাই কিন্তু আমার লেস দ্যান 23 বাই 121 আছে। তাহলে এদিকে প্লাস, এদিকে যদি মাইনাস ওইটা থাকতো তাহলে আমরা সেটা লিখতে পারতাম, তাই না? কিন্তু এটাকে আমরা ওইভাবে লিখব। কেন লিখতে পারবো? minus 23 by 121 x square minus 1 23 by 121। এটা কেন লিখতে পারলাম? যেহেতু minus 23 by 121 লেস দ্যান হচ্ছে minus 21 by 121। তাহলে যেহেতু এটা হচ্ছে বড় এটার চেয়ে, তাহলে বড়টার চেয়ে এই মানটা বড়, তাহলে এর চেয়ে ছোট কোনো সংখ্যার চেয়ে এটা আরও বড়ই হবে, তাই না? এই কারণে এটা লিখতে পারলাম। দেন এদিকে মাইনাস 23 বাই 121, রাইটে আছে প্লাস 23 বাই 121। মাইনাস প্লাস যদি ভাবে থাকে এটাকে আমরা পরম মান চিহ্ন দিয়ে লিখতে পারি, এই যে মডুলাস অফ এক্স স্কয়ার মাইনাস 1 লেস দ্যান 23 বাই 121। এবারে এক্স স্কয়ার, দেখো আমার এখানে এক্স স্কয়ার আছে, আসলে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, আমার প্রমাণটা কিন্তু এফ অফ এক্স হোল স্কয়ার আছে। তাহলে এই এক্স স্কয়ারের পরিবর্তে আমি কিন্তু এখানে লিখে দিতে পারছি এফ অফ এক্স হোল স্কয়ার মাইনাস 1 লেস দ্যান হচ্ছে 23 বাই 121। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের প্রমাণটা কিন্তু এসে গেছে। ওকে, তাহলে এই নিয়মের যে ম্যাথগুলি আছে সব তুমি এভাবে করতে পারবে। তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে এরকম, তোমরা প্রত্যেকটা ম্যাথই এই নিয়মে করে ফেলতে পারবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই নিয়মের ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। এবারে আমরা অন্য একটি নিয়ম দেখি। তোমাদের জানাই সেরকম একটা ম্যাথ আমরা দেখব যা তোমরা এর পূর্ববর্তী ক্লাসে শিখেছ। তোমাদের পূর্ববর্তী ক্লাসে শিখেছ 9 এবং 10-এ একটা সংখ্যাকে তোমাকে যদি বলে দেখাও যে এই সংখ্যাটি একটা অমূলদ সংখ্যা, সেরকম তুমি কিভাবে প্রমাণ করবে? তোমাদের জানা জিনিস, তোমরা যেভাবে শিখেছিলা 9-10-এ সেভাবে করলেও হবে। আর আমি একটু তার চেয়ে একটু ভিন্নভাবে দেখাবো, তোমরা এই নিয়মটাই করতে পারো। তোমাদের শেখা যে 9-10-এ যে নিয়মটা শিখেছো ওটাই করলেও হবে। ওকে, তাহলে নিয়মটা কি দেখো, দেখাও যে √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো আমরা এই প্রমাণটা কিভাবে করব। √2 একটি অমূলদ সংখ্যা, এটা আমরা জানি একটা অমূলদ সংখ্যা, কিন্তু তোমাকে বললো এটা প্রমাণ করে দেখাও যে √2 একটি অমূলদ সংখ্যা। ওকে, দেখো এই প্রমাণটা করার জন্য আমি প্রথমে ধরে নিলাম যে √2 একটি মূলদ সংখ্যা। আমরা ধরে নিলাম যে √2 একটি কি মূলদ সংখ্যা। যদি এটা মূলদ সংখ্যা হয় তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমি ধরে নিলাম √2 ইকুয়াল টু পি বাই কিউ। তো ছাত্রছাত্রীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পি বাই কিউ যেটা, এখানে পি এবং কিউ উভয়ই হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং পি ও কিউ এর মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। পি ও কিউ উভয় হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং পি ও কিউ এর মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। খেয়াল রাখতে হবে, পি ও কিউ এর মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। এটা আমরা যেহেতু মূলদ সংখ্যা ধরলাম এই কারণে এটা হবে, তাই না? পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পি ও কিউ এর মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই।
দেখো এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে লেখা যায় 2 ইকুয়াল টু কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। ওকে, দেন এটাকে এভাবে লেখা যায় পি স্কোয়ার ইকুয়াল টু 2 কিউ স্কোয়ার। তো শিক্ষার্থীরা আর গুণন করে লিখলাম। আমরা বলেছিলাম পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কিউ স্কোয়ার একটা পূর্ণ সংখ্যা, 2 কিউ স্কোয়ারও একটা কি পূর্ণ সংখ্যা, তাই না? কিউ কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, কিউ স্কোয়ার একটা পূর্ণ সংখ্যা, 2 কিউ স্কোয়ার একটা পূর্ণ সংখ্যা। 2 কিউ স্কোয়ার একটা পূর্ণ সংখ্যা, এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, যেহেতু 2 গুণিতক আকারে আছে, তাহলে 2 কিউ স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীরা, পি স্কোয়ার ইকুয়াল টু 2 কিউ স্কোয়ার, যদি 2 কিউ স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু পি স্কোয়ারও 2 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য হবে? যেহেতু এইটা আর এটা ইকুয়াল, তাই না? সমান চিহ্ন তখনই দেওয়া যায় যখন এটার এটা কি হয়, সমান হয়। তাহলে এখানে আমার এটা কি, যে 2 কিউ স্কোয়ার পূর্ণ সংখ্যা, এভাবে লিখবা যে 2 কিউ স্কোয়ার পূর্ণ সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পি স্কোয়ারও একটি পূর্ণ সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। লিখে নিতে পারবে নিশ্চয়। এবারে আমরা ধরে নিই, যেহেতু পি 2 দ্বারা বিভাজ্য, আমি ধরে নিলাম পি ইকুয়াল টুয়াইজ এম। পি এর মানটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এই কারণে টুয়াইজ এম ধরলাম। এম হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, এম হচ্ছে কি যে কোনো পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি পেয়েছি এটা খেয়াল রাখতে হবে, যে পি 2 দ্বারা বিভাজ্য। আমরা এখানে যেটা পেলাম যে পি কি 2 দ্বারা, পি 2 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু পেলাম, এটা খেয়াল রাখতে হবে। এই কারণে পি ইকুয়াল টু 2m ধরলাম। এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, দেখো এই ইকুয়েশনটায় 2m তার হোল স্কয়ার ইকুয়াল কিউ স্কয়ার। তাহলে আমার এখানে কত আসছে বলো, 4m স্কয়ার ইকুয়াল টু 2কিউ স্কয়ার। তাহলে কিউ স্কয়ার ইকুয়াল টু 2m স্কয়ার, এটা লেখা যাচ্ছে, তাই না? এবার দেখো m পূর্ণ সংখ্যা, তাহলে m স্কয়ার একটা পূর্ণ সংখ্যা, 2m স্কয়ার এটাও একটা কি পূর্ণ সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। 2m স্কয়ারের সাথে 2 গুণিতক আকারে আছে, তাহলে 2m স্কয়ার 2 দ্বারা বিভাজ্য। তাহলে কিউ স্কয়ার এটাও কি হবে 2 দ্বারা বিভাজ্য। যেহেতু কিউ স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, তাহলে শুধু কিউও কি হবে 2 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই লাইনটি একটু খেয়াল করো। আমরা কি পেলাম, পি 2 দ্বারা বিভাজ্য, আবার পেলাম কিউ 2 দ্বারা বিভাজ্য। আমি এখানে বলে নিয়েছিলাম কি পি ও কিউ এর মধ্যে অন ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই, কিন্তু আমরা এখানে এসে কি পেলাম, যে অন ব্যতীত আরও একটা সাধারণ উৎপাদক আছে। পি পি এর সাধারণ উৎপাদক একটা কি 2, কিউ এর একটা সাধারণ উৎপাদক কি 2, অর্থাৎ পি 2 দ্বারা বিভাজ্য, কিউ 2 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে হওয়ার কথা ছিল পি এবং কিউ এর মধ্যে অন ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই, আমরা এটা বলে নিয়েছি, কিন্তু ওই যে আমরা যেটা ধরে নিয়েছি তার সাথে এটা মেলে, এটা মেলে না। তাহলে আমাদের ধারণাটা কি ভুল, যে পি ও কিউ এর মধ্যে ওয়ান ব্যতীত আরও একটি সাধারণ উৎপাদক কি বিদ্যমান, 2 বিদ্যমান। তাহলে √2p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। তো যদি p/q আকারে কোনো সংখ্যা না হতেই পারে, তাহলে √2 কি মূলদ সংখ্যা হতে পারবে? তাহলে মূলদ সংখ্যা হতে পারে না। অতএব √2 কি একটি অমূলদ সংখ্যা। ওকে, অতএব √2 মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। ওকে, সংখ্যা হতে পারে না। অতএব √2 একটি মূলদ সংখ্যা হতে পারে না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু বলছি, আমরা কি ধরেছিলাম, √2 একটি মূলদ সংখ্যা, তাহলে √2 ইকুয়াল টু p/q। পি এবং কিউ হচ্ছে উভয় পূর্ণ সংখ্যা, পি এবং কিউ এর মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই, মূলদ সংখ্যার ডেফিনেশনই এটা। বর্গ করলাম, আমি এখানে বললাম 2কিউ স্কয়ার পূর্ণ সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে পি স্কয়ার পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য।
তাহলে পিও টু দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে আমরা দেখালাম কিউ টু দ্বারা বিভাজ্য। তাহলে পি ও কিউ এর মধ্যে 1 ব্যতীত আরেকটা সাধারণ উৎপাদক 2 পেলাম, যা আমাদের প্রস্তাবনা বিরোধী। অতএব রুট টু পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হতে পারে না। তাহলে রুট টু কি মূলত কোনো সংখ্যা হতে পারে না, তার মানে রুট টু একটি অমূলত সংখ্যা। ওকে, তো শিক্ষার্থীরা আমরা যে নিয়মটা শিখলাম এই নিয়মের আলোকে তুমি রুট 3, রুট 5, রুট 7, হ্যাঁ, সব ম্যাথগুলো একই রকম করে করতে পারবে। আশা করি তোমরা সব ম্যাথগুলো বাসায় করে ফেলবে। এবারে দেখো আমরা ভিন্ন আর একটা নিয়ম শিখব। কোন একটি সেটের ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা বলতে আমরা কি বুঝি। এবার আমরা এটা শিখব যে ঊর্ধ্বসীমা কি এবং নিম্ন সীমা কি। দেখো আমি একটা সেট লিখছি, দেখো এ x belongs to R such that 2 less than or equal to x less than or equal 5। এই একটা সেট আছে, এই সেটের ঊর্ধ্বসীমা কি আর নিম্ন সীমা কি আমরা এটা শিখব। ঊর্ধ্বসীমা বলতে আমরা কি বুঝবো, একেবারে সহজ ভাষায় বলবো, বইয়ের মানে যে ডেফিনেশন মানে বড় আকারে যেভাবে লেখা আছে ওভাবে না বলে সহজ ভাষায় বলবো। দেখো যাতে তোমরা সহজে বুঝতে পারো যে এ একটি সেট, এই সেটের ঊর্ধ্বসীমা বলতে আমরা কি বুঝবো। কোনো একটি সেটের যেমন এ সেট, এটার ঊর্ধ্বসীমা কি, আপার বাউন্ড। হ্যাঁ, আপার বাউন্ডটা কি হবে, দেখো এর ঊর্ধ্বসীমার সেট হবে এমন একটি সেট, দেখো x belongs to R such that x greater or equal 5। আমি এখানে লিখছি এ এর ঊর্ধ্বসীমার সেট, এই যে সেট তার ঊর্ধ্বসীমার সেট হচ্ছে এটা। এটা দ্বারা আমরা কি বুঝলাম যে এই সেটটির ঊর্ধ্বসীমা কি হবে 5, x greater or equal to 5, অর্থাৎ এমন বাস্তব সংখ্যা যার 5 অথবা 5-এর চেয়ে বড়। 5 হতে পারে, এই সেটটার মান 2 থেকে 5 পর্যন্ত না, আমি যদি ব্যবধি দিয়ে লিখি 2 থেকে 5 পর্যন্ত, তাহলে এর ঊর্ধ্বসীমার সেট হবে 5 বা এর চেয়ে বড় যত বাস্তব সংখ্যা আছে সবই হলো তার একটা ঊর্ধ্বসীমা। ওকে, প্রত্যেকটা এর চেয়ে 5 অথবা 5-এর চেয়ে বড় যত সংখ্যা আছে বাস্তব প্রত্যেকটাই হলো এর এক একটা ঊর্ধ্বসীমা। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, একটা সেটের ভিতরে সবচেয়ে যেটা বড় ওই সংখ্যাটা এবং এর ওই সংখ্যার চেয়ে বড় যত সংখ্যা আছে সবই হলো তার কি এক একটা ঊর্ধ্বসীমা। ঠিক আছে, ঊর্ধ্বসীমার ভিতরে একটা সেটের ঊর্ধ্বসীমার ভিতরে সবচেয়ে ছোটটাই হচ্ছে ওই সেটের ভিতরে যেটা বড় দেখা যাচ্ছে ওটা। ওকে, এবার দেখো এই সেটটারই নিম্ন সীমার সেট কি। নিম্ন সীমার সেট লোয়ার বাউন্ড, একটা হচ্ছে লোয়ার বাউন্ড আর একটা হচ্ছে আপার বাউন্ড। হ্যাঁ, নিম্ন সীমার সেট x belongs to R such that এই সেটের ভিতরে সবচেয়ে ছোট কোনটা বলো 2, x less than or equal to 2, 2 এবং 2 এর চেয়ে ছোট যত সংখ্যা আছে সবই তার এক একটা নিম্ন সীমা। ক্লিয়ার? এই সেটের যেমন 2 থেকে 5 পর্যন্ত এই সেটের ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তাহলে এই সেটের 2 একটা নিম্ন সীমা। ওকে, এবং 2 এর চেয়ে ছোট যত সংখ্যা আছে যত বাস্তব সংখ্যা আছে সবই তার এক একটা নিম্ন সীমা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার ঊর্ধ্বসীমা হচ্ছে কি, একটা সেটের ভিতরে দেখো একটা সেটের ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যাটা ওই সংখ্যাটা এবং এর চেয়ে বড় যত সংখ্যা আছে সবই হলো তার কি এক একটা ঊর্ধ্বসীমা। আর নিম্ন সীমাটা কি,
একটা সেটের ভিতরে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি এবং এর চেয়ে ছোট যত সংখ্যা আছে সবই হলো তার এক একটা নিম্নসীমা। ওকে, এবার এটার আলোকে আমি আর একটা ডেফিনেশন দিতে চাই। তার ঊর্ধ্বসীমার সেট যেটাকে আমরা ইংলিশে বলবো আপার বাউন্ড, নিম্নসীমার সেট যেটাকে আমরা বলবো লোয়ার বাউন্ড। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব একটা সেটের সুপ্রিমাম কি আর ইনফিমাম কি। ওকে, সুপ্রিমাম যেটাকে আমরা বলে থাকি এভাবে সুপ্রিমাম যেটা সেটাকে আমরা বলে থাকি এলইউবি, লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড মানে কি? লিস্ট মানে ছোট, আপার বাউন্ড মানে ঊর্ধ্বসীমার। ঊর্ধ্বসীমার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটি কি বলা হবে? ওই সেটের